নমস্কার, আজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের সাপ্তাহিক অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান রাজনীতির টি-20। এবার রাজনৈতিক টি-20-র মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যাকে, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত, পশ্চিমবঙ্গের রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী। এবং আজকে যে টি-20 ম্যাচ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে, যে সমস্ত কুশীলব মাঠে আছে তার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় একজন। নমস্কার। আপনার সঙ্গে আজকে অনেক বিষয়ে আলোচনা হবে। তার আগে জানিয়ে রাখি যে আমরা আজকের এই অনুষ্ঠানকে দু পর্বে আপনাদের দেখাবো। আজকে প্রথম পর্বের প্রথম প্রশ্ন যে এসআইআর নিয়ে আজকে আর পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ আলোড়িত। এই অবস্থাটা কেন হলো, আপনি কি মনে করেন? দেখুন, আমি আবার বলি যে এসআইআর এর আগেও বলেছি আমি আপনাদের এই স্টুডিওতে এসে, যে এসআইআর একদম পুরোপুরি ভারতীয় জনতা পার্টি পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছিল। কারণ তারা ভেবেছিল যে বিহারে তারা সাকসেসফুল হয়েছে। তারা ভেবেছে বিহারে আমরা এসআইআর করেছি এবং এসআইআর করে আমরা অত্যন্ত ফলপ্রসূ তার রেজাল্ট পেয়েছি এবং পেয়ে 60 লক্ষ মানুষের নাম, প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তো এবং তারা ভেবেছিল যে বিহারে যেহেতু সাকসেসফুল হয়েছে এবং বিহারে করলে, আর এখানে ঠিক আমি আবার বলি যে আমাদের কিছু ওই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছেন যাদের একটা দৃঢ় ধারণা ছিল যে এত লক্ষ লোকের নাম বোধহয় বাদ দিয়ে দিলেই বোধহয় ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতা দখল করে নেবে। ন্যাচারালি এই সমস্ত অঙ্ককে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে, বিশেষ করে যে নির্বাচন কমিশনার কে জানেন, জ্ঞানেশ কুমার, তাকে এই ব্যাপারে একদম কাজে লাগিয়ে এসআইআর করার চেষ্টা করেছে। কিন্তু এরা একটা জিনিস বুঝতে পারলো না যে বিহারের এসআইআর আর বাংলা এসআইআর, বিহারের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোন নেতৃত্ব বিহারে নেই যারা সেইখানে এই এসআইআর এর যে চক্রান্তটা তারা ধরতে পারে। আরে এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে লড়াই করছে বিজেপি। সারা ভারতবর্ষের যদি প্রেক্ষাপট দেখেন, রাজনীতির যদি চিত্রটা দেখেন, যে বারবার এসে বাংলায় আটকে যাচ্ছে বিজেপি কিন্তু অন্যান্য স্টেটে দেখুন সব জায়গায় তাদের ঠিক ঠিক রেজাল্ট হচ্ছে, ঠিক বাংলায় এসে আটকে যাচ্ছে কেন না বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে যেরকম মুখ্যমন্ত্রী আবার বিরোধী দলের নেত্রী যদি বলেন, তিনিই মূলক বিরোধী দল। এখানে মানে এই যে কেন্দ্রীয় সরকারের যে বিরোধিতা, সেটাও তো এক নাগাড়ে তিনিই করছেন। এবং আমি আপনাকে বলছি, যেভাবে তিনি ঠিক প্রথম থেকে দেখুন এসআইআর এর যে চক্রান্ত, প্রথম থেকে বিহারে কেউ ধরতে পারেনি, কিন্তু প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম এসআইআর এর এই চক্রান্তটা তিনি একদম নিখুঁতভাবে ধরে নিয়েছিলেন। তিনি একদম বুঝে গেছিলেন যে ঠিক এই চক্রান্ত করে বাংলা থেকে ইচ্ছাকৃতভাবে ভোটারদের, যারা বৈধ ভোটার, তাদের নাম বাদ দিয়ে এরা পরিকল্পনা করে ভোটে জেতার কৌশল করেছেন। এবং দেখুন তারপরে তিনি লাগাতার, প্রথম কথা হচ্ছে যে বিহারের বিরোধী দল হয়তো সেইভাবে সক্রিয় ছিল না, তাদের সংগঠন ছিল না, কিন্তু এখানে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং গোড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে একদম গ্রাসরুট লেভেল অব্দি পৌঁছে দিয়েছিলেন এসআইআর কে কেন্দ্র করে, এই ভোট সুরক্ষা কেন্দ্র করা, সহায়তা কেন্দ্র করা, মানুষের কোথায় কি সমস্যা হচ্ছে সেইটাকে দেখা। সুতরাং এই পুরোটাই আমি আপনাকে বলবো যে তৃণমূল কংগ্রেস একদম ধরে ফেলেছিল বলে শূন্য থেকে শুরু করেছিল। এবং নির্বাচন কমিশন, আমি এখনো মনে করি যে এতটাই তারা বিজেপির কথায় চলেছিল, তারা ভাবতেও পারেনি যে বাংলায় এসআইআর কে কেন্দ্র করে এই রকম একটা জনজোয়ার বলতে পারেন, একটা গণ অভ্যুত্থান এসছে। মানুষ নিজের প্রচেষ্টায় তারা দেখেছি, যখন নির্বাচন কমিশন জোর করে আমাদের নাম বাদ দিতে চেয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করেছি। এবং তারপরে সব থেকে যেটা ইন্টারেস্টিং, আপনি আমার বলুন যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, এতগুলো কেন্দ্রীয় দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি প্রমাণ করে দিলেন এসআইআর কে কেন্দ্র করে যে তিনি সত্যি মানুষের দ্বারা নির্বাচিত একজন জননেত্রী এবং তার কাজ হচ্ছে জনগণের আওয়াজটাকে
সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে দেওয়া, যাতে সুপ্রিম কোর্ট ওই ঠিক নির্বাচন কমিশনের যেটুকু যা অন্যায় ব্যবস্থাপনা, যা চুরি আছে, সেগুলোকে যাতে ধরতে পারেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভাবুন, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তখন মুখ্যমন্ত্রী নন, তিনি একজন জনগণের প্রতিনিধি হিসাবে এর আগে সারা ভারতবর্ষের কোনো একটা মুখ্যমন্ত্রীকে দেখাতে পারবেন যিনি এইরকম ভাবে একটা আলোড়ন ফেলে সুপ্রিম কোর্টে পৌঁছালেন? আইনজীবী মহল অবাক হয়ে গেল, সারা দেশ তাকিয়ে দেখলো যে কে, যে ইনি সত্যিকারের একজন জননেত্রী। এটা প্রমাণিত হলো এই এসআইআর কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথাটাকে সেইখানে তুলে ধরলেন। আপনি আলোচনায় বলছিলেন যে এসআইআর কে কেন্দ্র করে বাংলায় একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান কথাটা ব্যবহার করছেন কেন? এই গণ অভ্যুত্থান কেন করবো না, আপনি আমায় বলুন। এই বাংলার মাটিতে তো সমস্ত বিবেককে জাগ্রত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আজকে বলুন কিভাবে কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়াতে গেল। কেন দাঁড়ালো? কেন তারা নিজেরা বুঝলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জাগরণটা তৈরি করেছে বাংলার একদম গ্রাসরুটে, আজকে সাধারণ মানুষ বুঝলো যে আমাদের সত্যি পরিকল্পনা করে আমাদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, এরপরে হয়তো নাগরিকত্ব থেকে বাদ দেবে। এবং যেভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে, মানুষের কি হয়রানি হয়েছে আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখছি, বিএলওদের কি হয়রানি হয়েছে আমরা দেখেছি। সুতরাং এই প্রত্যেকটা পরিস্থিতিতে একদম বাংলার মানুষ তারা নিজেরা জাগ্রত হলো, তারা নিজেরা জাগ্রত হয়ে তারা রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এদের এই চক্রান্ত বাতিল করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলো। যে তোমরা যতই মানে কৌশল করো না কেন, বাংলার মানুষ সেটাকে ভেস্তে দিল। এবং সেইখান থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ যাতে ঠিক সুবিচার পায় সেইটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হলেন। আজকে মানে আমি তো এখনো মনে করি যে আমি আবার মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এখনো মনে করি সারা ভারতবর্ষের যত নেতা নেত্রী আছে যদি তার সঙ্গে কারোর তুলনা করেন, আমার মনে হয় নরেন্দ্র মোদীর গ্রাফ নিচে নেমেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার গ্রাফ নিচে নামেনি, সেটা আরো ঊর্ধ্বগতি হয়েছে। এই কারণে যেহেতু তিনি মানুষের জন্য করেন, মানুষের সাথে থাকেন, মানুষের হয়ে বলেন। এবং একটা কথা আসছে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েও বিরোধী রাজনীতি যখন তিনি করতেন, যেরকম জঙ্গি আন্দোলনের একটা বাঘিনীর মতো নেতৃত্ব দিতেন, এখনো পশ্চিমবঙ্গে মূলত তিনিই সরকার, আবার তিনিই বিরোধী দল, এইরকম একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। এটা কি আপনি বিশ্বাস করেন? এটা তো প্রমাণ করে দিয়েছেন, উনি যে বাংলার ভাগিনী, উনি যে বাংলার ব্র্যান্ড, এবং উনি যে বাংলার কাণ্ডারি, এবং উনি এই যে কথাটা বলেন না, এই কথাটা মানে আমি 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 মানে প্রত্যেকটা জনসভাতেও বলি যে উনি বলেন যে আমার পরিবার হচ্ছে বাংলার মানুষ, বাংলার 10 কোটি মানুষের পরিবারের আমি যেমন সদস্য উনি বলেন, ঠিক তেমনি উনি বলেন যে তারাও আমার পরিবারের সদস্য। আমার পরিবার বলতে বাংলার 10 কোটি মানুষ। কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে, কোনো নেত্রীকে এইভাবে এর আগে কথা বলতে দেখেছেন? এই ধরনের কথাবার্তা, এই কথাবার্তাটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সুখে দুঃখে মানুষের পাশে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিপদ আপদে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায়, মানুষকে কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের পাশে কি করে থাকা যায়, সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা বাংলার ব্র্যান্ড, আর সারা ভারতবর্ষের মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাগিনী হয়েছে। এবং সেইটাই যে আজকে এসআইআর নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের পরিণতি কি মনে করেন আপনি? দেখুন, আমি আবার বলছি, এসআইআর নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার 10 কোটি মানুষ তাদের সেই পরিকল্পনাটাকে ভেস্তে দেওয়ার, যদিও তারা কিছুটা হলেও আমি বলবো যে ইচ্ছাকৃত। আপনি ভাবুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আজকে তো বাইরের রাজ্য থেকে ওরা অলরেডি সমস্ত এদের নিয়ে চলে এসেছিল, মাইক্রো অবজারভারদের নিয়ে এসে তাদেরকে দিয়ে জয়ে তয়ে কি করে নাম কাটানো যায় চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওদের সেই ফন্দি ধরে ফেলেছে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম এস্টাবলিশ করে দিয়েছেন যে এরা যেটা করছে অন্যায়ভাবে ভোটারদের, বৈধ ভোটারদের নাম কাটছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেহেতু এক্সপোজ করে দিয়েছে, যার কারণে সুপ্রিম কোর্টও এটা বলতে বাধ্য হলো যে না, এটা করা যাবে না।
ওদের মাইক্রো অবজারভারদের কোনো পাওয়ার থাকবে না নাম কাটার ব্যাপারে, একমাত্র এই আরোদের তাদের ক্ষমতা থাকবে নাম কাটার ব্যাপারে। সুতরাং এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সময় এক্সটেনশন করে, যেটা সময় এক্সটেনশন করা বাধ্য হয়েছে, একদম ঠিক বলেছেন আপনি, যে যেটা বাধ্য হয়েছে। আগে ঠিক ছিল যে 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন হবে, সেটা থেকে পিছিয়ে দিল। এখনো 28 তারিখ করতে পারবে কিনা আমার নিজেরই ডাউট রয়েছে, যে পরিমাণ অবস্থা রয়েছে। কিন্তু এদের যে একটা মানে বাংলার মানুষ এইটা অন্তত প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের অন্য সমস্ত রাজ্য থেকে বাংলা আলাদা। বাংলার নেত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জাগ্রত করেছে, তেমনি মানুষও কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো সমর্থন জানিয়ে রাস্তায় নেমে এদের কলা কৌশল যেটুকু ছিল, ছক যেটুকু ছিল, সেই ছক বানচাল করাতে নেমে পড়েছে। এবং আমি আপনাদের বলবো যে যদিও যেটুকু মানে জেনুইনলি মানে বাদ আমি আপনাকে বলি, এরা কিন্তু অনেক ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। এবং এখন আমি বলছি, দেখবেন সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে মেমোরেন্ডাম জমা দিয়েছেন, উনি করেছেন ইলেকশন কমিশনের কাছে গিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট দেখিয়েছেন। অর্থাৎ এদের তো চুরিগুলো উনি একদম জলের মতো স্বচ্ছ হয়ে গেছে, একদম দেখা যাচ্ছে যে এরা কোথায় 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 এরা একটা কৌশল করেছে, করে চুরি করেছে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম যোগ্য নেতৃত্ব হিসেবে প্রত্যেক কটা মুহূর্তে, এরপরে আপনি ভাবুন না, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির পর চিঠি দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে চিঠির পর চিঠি দিয়েছেন। একটা মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, পার্লামেন্টারিয়ান, 7 বারের কেন্দ্রীয় মন্ত্রী, একটা চিঠির উত্তর দেয় না। এবং সর্বোপরি আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, সর্বোপরি যে একজন মুখ্যমন্ত্রী এতে নির্বাচন কমিশনের অফিসে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন, এরকম নয় যে তিনি চলে এসেছেন, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন। সেইখানে তাকে 20 মিনিট একটা চিফ মিনিস্টার, শুধু চিফ মিনিস্টার নয়, বাংলার বাঘিনী, তার একটা আলাদা সারা ভারতবর্ষ জুড়ে সুনাম আছে, তাকে 20 মিনিট মানে বসিয়ে রেখে দিয়েছেন। এটা কোনোদিনও হয়? কোন প্রোটোকলে আছে আপনি আমার বলছেন? নাম লিখতে হবে নাম লিখতে হবে এবং তারপরে একটা সৌজন্য নেই যে একজন চিফ মিনিস্টার, তার জ্ঞানেশ কুমারের র্যাঙ্ক, আর একজন চিফ মিনিস্টার 7 বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী এবং 4th বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তারা একটা দাঁড়ানোর সৌজন্যটুকু দেখাতে পারলো না। এ কোন নির্বাচন কমিশন? নিরপেক্ষতা তো একদমই নেই। সই করতে বল, আবার বলছে নাম সই যেন ভিজিটার দেখা করতে, যেন ভিজিটার দেখা করতে, অথচ পুরো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো টিম গেছে। সুতরাং এগুলো আমি আপনাকে আবার বলছি যে যতই করুক ফন্দি, বাংলার মানুষের কাছে বিজেপি হবে বন্দী, এটা কিন্তু হবে। কারণ এরা যে আচরণটা করছে সেটা কিন্তু একটা ফ্যাসিস্ট আচরণ, মানে নির্বাচন কমিশনকে কাজে লাগানো। পশ্চিমবঙ্গে সিপিএম দেখিয়েছে ভোটে রিগিং কিভাবে করতে হয়, তারা দেখিয়েছে। কিন্তু এই যে সরাসরি ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়ে ভোটে যেত, এইটা স্বাধীনোত্তর ভারতবর্ষ কোনো দেখেনি। এবং সেটা বিহারে সাকসেসফুল হয়েছে। মহারাষ্ট্রে ভোট হয়ে যাবার 10 দিন পরে কত পার্সেন্ট ভোট পড়েছে, ভোট তো কত পার্সেন্ট পরে, ভোটের দিন সন্ধ্যেবেলা, নাহলে পরের দিনই তো ইলেকশন কমিশন বলে দেয়। 10 দিন সময় লেগেছিল সরকার শপথ নেওয়ার পরে পার্সেন্টেজ বলেছে। মানে এরা কারচুপিটা একটা অন্য কায়দা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে আপনি যেটা বলছেন আটকে গেছে, পশ্চিমবঙ্গে এসে একটা প্রতিরোধের মুখে পড়েছে, কারণ সেই প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন তার নাম হচ্ছে মমতা। যেটা আমি বললাম যে বাংলার বাঘিনী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং তাকে যোগ্য সংগত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনি যে কথাটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেটা দিয়ে আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে ফ্যাসিস্ট কায়দা। দেখুন, একটা কেন্দ্র রাজ্য, একটা সরকার তো পুরো মানে একটা ফেডারেল স্ট্রাকচারে চলে, কেন্দ্র রাজ্য সমন্বয়ের ভিত্তিতে। এখানে আমি বলছি পুরোপুরি নরেন্দ্র মোদীজির কেন্দ্রীয় সরকার চলছে একটা ফ্যাসিবাদী শক্তি, যারা পুরো ফ্যাসিস্ট কায়দায় তারা চাইছে সমস্ত বিরোধী শক্তিকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিতে। তারা চাইছে এই যে ফ্যাসিস্ট কায়দায় এই ধরুন, এই যে কিছুদিন আগে আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাইছি। কিছুদিন আগে ধরুন যে ইডির যে রেড হলো আইপ্যাকের কর্ণধারের ওখানে, আপনি আমাকে এই প্রসঙ্গটা কিভাবে ব্যাখ্যা করবেন ভাবুন না, যে একটা ইডি এত বছরের একটা পুরনো কেস রেড করতে হচ্ছে কখন না, ঠিক যখন একদম নির্বাচনের দামামা ভেজে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, উইদাউট এনি ইনফরমেশন পুলিশ অর অ্যাডমিনিস্ট্রেশন,
লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম হচ্ছে যে যেখানে যাবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে হবে, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল তারা জানবে এবং তারা সহায়তা করবে, তবে যাবে। এরা ইচ্ছা করে সবকিছু গোপনে রেখে, কেন, কায়দাটা কি? কারণ আইপ্যাকের কাছ থেকে যাতে গুরুত্বপূর্ণ নথিগুলো, নির্বাচন সংক্রান্ত যে নথিগুলো তৃণমূল কংগ্রেসের আছে, সেগুলো যাতে নিয়ে নিতে পারে। এবার আপনি ভাবুন, তখন এত তড়িঘড়ি করে, আপনি খালি দুটো ডিফারেন্স ভাবুন, কেন আমি ফ্যাসিবাদী কথাটা আপনি তুলে নেবো, আমি তার যুক্তি দিচ্ছি, যে তখন তড়িঘড়ি করে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে যেতে হলো, এবং গিয়ে সঙ্গে সঙ্গে হাইকোর্টকে বলছে যে আমাকে ইমিডিয়েট শুনানি করতে হবে, মানে দরকার হলে আজ রাতেই শুনানি করে একটা আদেশনামা দাও। যাদের এত তাড়া ছিল, যাদের এত প্রয়োজন ছিল, তারাই তারপরে দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু পুরো ভোল পাল্টে গেল। তাদের তখন আর কোনো তাড়া নেই। তখন একটা, আপনি ভাবুন, রাজ্য একটা হলফনামা দিয়েছে, তার পাল্টা হলফনামা দিতে পারছে না, মানে কি পরিস্থিতি। এবং আমি আপনাকে বলি, এই ফ্যাসিবাদী কেন বলছি, এরা যেমন গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, এরা যেমন বিরোধী মুখগুলোকে সব ভেঙে ফেলতে চাইছে, দুমড়ে মুচড়ে দিতে চাইছে, ঠিক সাইমালটেনিয়াসলি কেন্দ্রীয় সরকারের নিরপেক্ষ যে এজেন্সিগুলো আছে, নির্বাচন কমিশন তো মানুষ দেখেই নিল আর নিরপেক্ষ নেই, ইডি এটা এখন ইলেকশন ডাইরেক্টরেট হয়ে গেছে, এটার এনফোর্সমেন্ট নেই, তো ইলেকশন ডাইরেক্টরেট পরিণত হয়ে গেছে। এদেরও কাজ দিয়ে দিয়েছে, নির্বাচনের সময় তোমরা বেরিয়ে যাও, তোমরা গিয়ে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কি করে সুবিধা করা যায় তার জন্য যা যা ব্যবস্থা করার করে, এগুলো কারা করে? এ তো ফ্যাসিবাদী শক্তিরা করে। আচ্ছা, এই যে কথা উঠছে বিভিন্ন, বিশেষ করে বিজেপি যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাকের প্রধানের বাড়িতে ইডির যাওয়াটাকে মানে গিয়ে চ্যালেঞ্জ করেছেন, নিজে গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে চ্যালেঞ্জ করেছেন, সেটা অসাংবিধানিক বা কাজটা একটা মুখ্যমন্ত্রী করা উচিত। আপনি কি মনে করেন? আচ্ছা, এবার আপনি আমায় বলুন তো, কোন সাংবিধানিক কাজটা ভারতীয় জনতা পার্টি বা তাদের যারা এই এজেন্সি গুলো আছে তারা করেছে? তারা তো পুরোপুরি অসাংবিধানিক। শুধু তাই নয়, কোনো সাংবিধানিক কোনো সংবিধানের কোনো ধার ধাপছে না এরা। এরা কি করেছে? এরা তো, আমি আবার বলছি, ইডি কে নামিয়ে দিয়েছে ইলেকশন হিসাবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, হ্যাঁ, এবং ইচ্ছাকৃতভাবে রাজনীতি করার জন্য আইপ্যাকের কর্ণধারের বাড়িতে গেছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে না জানিয়ে। তাহলে এরা কোন সংবিধানটাকে রক্ষা করছে আমাকে বলুন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দলের গোপন সমস্ত সলা পরামর্শ, গোপন সমস্ত যুক্তি যদি বেরিয়ে যায়, তার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান, আমি মনে করি বাংলার মানুষ মনে করছে না কোথাও কোনো অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করছে। বড় কথা যেটা আমি বলছি, যে এই এসআইআর করে, এই সমস্ত কর্মকাণ্ড করে, আলটিমেটলি কিন্তু আমি বলছি যে এরা বাঙালি অস্মিতার উপরেও কিন্তু একটা বড় আঘাত এনেছে। না, বাঙালি অস্মিতার ব্যাপার যখন তুলেছেন, তখন তো কথাটা ভীষণভাবে চর্চা হচ্ছে। এই বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি দল, কেন্দ্রীয় বিজেপি দল এবং রাজ্য বিজেপি দল, তারা বাঙালি এবং বাংলাকে একটা খুব মানে হেয় করা, ছোট করা, এটার একটা চেষ্টা, এবং যেটা বাঙালি অস্মিতাকে প্রতি পদে একটা আঘাত করার চেষ্টা চলছে। এটা কিভাবে দেখছেন? এবং আমি আপনাকে বলছি, শুধু হেয় করা নয় প্রবীরদা, এখানে যে ব্যাপারটা হয়েছে আপনি ভাবুন, যে প্রথম শুরু হলো কি না, বাংলায় কথা বললে তাকে বলে দেওয়া হলো বাংলাদেশি, বাংলায় কথা বললে তাকে বলে দেওয়া হলো যে এই আমাদের ভারতবর্ষের নাগরিক নয়, একে কি করে বিতাড়িত করে দেওয়া যায় তার ব্যবস্থা হবে। আপনি তারপরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কি দেখলাম, যে বাংলায় কথা বলছে বাইরের বিজেপি রাজ্যে, সেখানে তাদের উপরে টর্চার করা হচ্ছে, তাদেরকে নানা রকম ভাবে নিগ্রহ করা হচ্ছে, এবং কোথাও খুন। লাস্ট যে ইনসিডেন্টটা আমরা দেখলাম, পুরুলিয়ার সুখেন মারা গেল। আপনি আমায় ভাবুন তো, যে বাঙালি অস্মিতা, একটা তো বাঙালি হিসাবে তার উপরে নিগ্রহ হলো, তার মায়ের কোল থেকে ছেলে কেড়ে নেওয়া হলো, সে মানে কি অবস্থার মধ্যে দিয়ে গিয়ে সে হত্যা হলো, সেটার পেছনে কেউ কিছু ভাবছে না। ভারতীয় জনতা পার্টি তখন এইটার একটা অদ্ভুত যুক্তি খাড়া করার চেষ্টা করছে, যে কেন মারা গেছে, ওখানকার পুলিশকে দিয়ে একটা স্টেটমেন্ট করানো, একটা অন্যভাবে দেখানো, যে যেন মনে হচ্ছে যে এর মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে, সামান্য ব্যাপার। অথচ যেভাবে দিনের পর দিন বাঙালি হেনস্থা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এটা তো শুধু একটা ঘটনা নয়, বহু ঘটনা ঘটেছে। এর আগে রাজস্থানে ঘটেছে, এর আগে অন্যান্য রাজ্যে ঘটেছে। সুতরাং প্রত্যেক কটা ঘটনার পিছনে কিন্তু আমি আবার বলছি, এই ভারতীয় জনতা পার্টি যে বাংলা বিরোধী, ভারতীয় জনতা পার্টি যে বাঙালি বিরোধী, এবং এরা যে জমিদার সুলভ মনোভাব, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে, যেটা অরিজিনালি বাঙালি এবং বাংলাকে এরা হেট করে, এরা পছন্দ করে না, এরা বাংলাদেদের পছন্দ করে না,
এরা হেড করে অ্যাকচুয়ালি, খালি ভোটটা নেবার জন্য কোন রকম ভাবে হয়তো বাংলায় কিছু একটা এসে দুটো দুটো জয় মা দুর্গা বলতে হবে, কালকে যেমন গিয়ে হরে কৃষ্ণ বলেছে, এখন গিয়ে এই কি মনে হয় যে বাঙালি অস্মিতাতে বিজেপি কোণঠাসা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেই জন্যই এই বন্দে মাতারাম এইসব জিনিসগুলো নিয়ে বেশি হইচই করার চেষ্টা হচ্ছে? একদম পরিষ্কার, যেখানে বাঙালি অস্মিতা তারা বুঝতে পারছে যে দেখুন, আমরা একটা বাঙালি হিসাবে আমাদের একটা অন্য গর্ব সবসময় থাকে, কারণ আমরা মনে করি যে আমাদের এইখান থেকে সবকিছু, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, আমাদের সত্যজিৎ রায় বলুন, সব মানে যারাই বড় বড় দিকপাল যত হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ভারতবর্ষের যারা সত্যি করে ভারতবর্ষের জন্য সম্মান এনে দিয়েছে, এমনকি দেশ স্বাধীনতার জন্য যারা জীবন দান করেছেন, সব দিক দিয়ে বাঙালি এগিয়ে, সুতরাং এটা একটা আমাদের গর্বের ব্যাপার। এরা সেই জায়গাটা ধরতেও পারেনি, এবং যখন বুঝতে পারছে যে বাঙালি অস্মিতাতে আঘাত লেগেছে এবং এই জায়গায় তৃণমূলের পাশে মানুষ রয়েছে, তখন ওরা এটাকে ঠিক সুন্দরভাবে সূক্ষ্মভাবে কি করলো না, আগে ফার্স্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমটাকে সামনে নিয়ে এসে একটা চেষ্টা করলো যদি বাঙালি ভাবাবেগকে পুষকে দেওয়া যায়। আবার সেটা করতে গিয়ে ভাবুন, মানে এদেরকে কি করে আপনি মানুষ ভোট দেবে, আপনি ভাবুন তো, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ইতিহাস জানে না, সে কিও জানে না, মানে ভাবুন, একটা বলতে হয় বলে সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে যেন মনে হচ্ছে যিনি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশের বাড়িতে থাকতেন, একসাথে হয়তো চা খেয়েছেন, তাই বলে দিলেন বঙ্কিম দা। আবার একটা ঘটনা ঘটেছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছে স্বামী রামকৃষ্ণ, মানে এরা জানে না, এরা বাংলার ইতিহাস জানে না, বাংলার কিচ্ছু জানে না, এদের হাতে বাংলার মানুষ দায়িত্ব দেবে বলে মনে হয়। সুতরাং এরা বাংলার অস্মিতাকে আঘাত করেছে এবং বাংলার ভোটটা পাওয়ার জন্য এরা সুকৌশলে এইসব নানা রকম করার চেষ্টা করছে, কিন্তু আদতে আমি আবার বলছি, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, আর এখানে তৃণমূল কংগ্রেসের মাটি। আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে যারা এইভাবে বরাবর এসআইআর এর নাম করে বাঙালি হেনস্থা করছে, এসআইআর এর নাম করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে, বাঙালি অস্মিতাকে আঘাত করেছে, বাংলাদেশি বলেছে, চক্রান্ত করেছে, বিভিন্ন জায়গায় বাঙালি লোকেদের হত্যা করেছে, নিগ্রহ হয়েছে, এই যে যা যা কাণ্ড করেছে, আগামী নির্বাচনে এদের কিন্তু এর ফল ভোগ করতেই হবে। এবং আমি দৃঢ় বিশ্বাস যে মানুষ বেরিয়ে গিয়ে ভোট দেবে, এবং এই যে বিরোধী দলনেতার বা বিরোধী যে দল হিসাবে যে ভারতীয় জনতা পার্টির স্বীকৃতি আছে, আমার দৃঢ় বিশ্বাস মানুষ এমন ভোট দেবে এই ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের স্বীকৃতি বা তাকমা আর থাকবে না, 30-এর নিচে নেমে যাবে। কারণ এসআইআর নিয়েও তো গোটা মানে পশ্চিমবাংলা, মানে বাঙালি অবাঙালি নির্বিশেষে সকলে তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে। খুব তো, আমি তো বলছি খালি সময়ের অপেক্ষা, নির্বাচন এসে গেছে। আপনি প্রবীরদা আরো, আপনি দক্ষ সাংবাদিক, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন বাংলার মাটি, বাংলার পালস, দেওয়াল লিখন সবটাই স্পষ্ট। মানুষ মুখিয়ে আছে নির্বাচনের দিন ঘোষণার জন্য, মানুষ মুখিয়ে আছে কবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়, কবে আমাদের ভোটটা দিতে দেয়। একবার ভোট দেওয়ার দিন খালি দেখবেন মানুষ দাঁড়িয়ে এসআইআর এর লাইনে যেরকম দাঁড়িয়েছিল, আর এই লাইনও দেখবেন দরকার হলে রাত্রি 12টা অব্দি মানুষ লাইনে দাঁড়িয়ে বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষে ভোট দিয়ে আপনি দেখবেন বিপুল ভোটে 250টার উপরে আসন পাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদের সকলকে আজ বাংলা ডিজিটালের তরফ থেকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে, আবার এর পরের পর্ব আপনারা পরের শনিবার দেখতে পাবেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।